ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাস্তফা তন্নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন অঙ্ক যোগ হয়েছে কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সহিংসতার ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এ নিয়ে অস্থিরতা বাড়ার পাশাপাশি শিক্ষাঙ্গন অশান্ত হয়ে উঠেছে। উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি নির্বাচন নিয়ে শঙ্কার কথা তুলে ধরেছে জামায়াত। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কিভাবে আগামী ত্রয়োদশ নির্বাচন পরিচালনা করবে সেই প্রশ্নও তাদের। দলটির দাবি, আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে, অথচ এর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ তাদের। অন্যদিকে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চেয়ে জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। জামায়াত এবং এনসিপির এমন অবস্থানের মধ্যে আগামী নির্বাচন বানচালে অশুভ অদৃশ্য শক্তি তৎপরতা দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাবি, কোনো দল নানা শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। তার মতে সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর শঙ্কা দূরীকরণের উপায় কি, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। জোনায়েদ সাকি, তিনটি দলের সাথে আজকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি বৈঠক করেছেন এবং যে ঘটনাটা আসলে আমরা দেখলাম এবং যে ঘটনাকে হঠাৎ করে রাজনীতিতে এক ধরনের উত্তাপের সৃষ্টি হয়েছে বলা চলে। নুরুল হক নূরের উপর আসলে যে আক্রমণ আমরা সবাই দেখেছি, এই উত্তপ্ত অবস্থার পেছনেও আসলে কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই খুঁজে দেখবার চেষ্টা করছি কারো না কারো ষড়যন্ত্র আছে কিনা। তিনটি দলের আজকে যে বৈঠক হয়েছে সেই তিনটি দলের বৈঠক ঘিরে নির্বাচন ঘিরে প্রত্যেকটি দলের সাথে এক ধরনের আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও এখনও নানা রকমের শর্ত আছে। বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে কোনো না কোনোভাবে নির্বাচনকে বানচাল করার সৃষ্টি করা হচ্ছে এবং এই যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে সেই কারণেই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই নূরের উপরে হামলার নিন্দা এবং প্রতিবাদ জানাই, যেটা আমরা আগেও জানিয়েছি। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা তার আশু সুস্থতা কামনা করি এবং আশা করি যে তার চিকিৎসার কোনো সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেভাবে যখন নূরের উপরে কিংবা রাশেদের উপরে হামলা হলো, তারা তখন তাদের পার্টি অফিসের সামনে অপেক্ষা করছিলেন, হয়তো তারা প্রেস ব্রিফিং করবেন। ওই রকম একটা অবস্থায় গিয়ে টার্গেট করে কেন তাকে এইভাবে হামলা করা হলো? ফলে ওখানে তো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনা সদস্যরা যৌথ বাহিনী হিসেবে ছিলেন। তাদের মধ্যে কারা এই ধরনের হামলা করলো সেগুলো চিহ্নিত করা দরকার এবং তাদেরকে যথাযথ জবাবদিহির আওতায় আনা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এইটার পরে যে কথাটা আনার বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনের সাথে কী ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন অবশ্যই বিচার এবং সংস্কারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বাংলাদেশের এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে। আমরা তো একটা ট্রানজিশনের মধ্যে আছি এবং এই ট্রানজিশনে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজ করছি, লড়াই করছি এবং এই গণতান্ত্রিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে হলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো বিকল্প ঠিক কিন্তু নেই। কেউ যদি মনে করেন যে এর বিকল্প আছে, আমরা আবারও একটা অভ্যুত্থান করব, বিপ্লব করব তার মধ্যে দিয়ে, সেটা একটা অপশন তাদের হাতে থাকতে পারে, কিন্তু সেটা যে নানা ধরনের সংকট এবং অনিশ্চয়তার জন্ম দিবে সেটাও বিবেচনায় রাখা দরকার। যে অভ্যুত্থান হয়েছে, যেখানে এত রক্ত, এত আত্মত্যাগ, তার মধ্য দিয়ে আমরা যে প্রক্রিয়ায় এগিয়েছে সেই প্রক্রিয়ায় ধরুন এগুলো বেশ অবস্থানগুলো যথার্থ নয় আর কি। কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে ঢোকেন, আপনি হুট করে সেই প্রসেস থেকে একটা ভিন্ন অবস্থান নিয়ে নিলেই সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রতিনিধিত্ব করেছেন তারাই মূলত সরকার গঠনের
আলোচনায় প্রধান ভূমিকার জায়গায় এইটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। তার কথা ছিল তারা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবেন। ফলে কিভাবে সরকার গঠিত হবে, সংবিধানের কি ভবিষ্যৎ হবে, আমরা কিভাবে চলবো, এটা তখন মূলত বলটা তাদের কোর্টে ছিল। সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং আপনি এই সংবিধানের অধীনে 106 পদ ধরে সুপ্রিম কোর্টের ডকট্রিন অফ নেসেসিটির ডিরেকশন নিয়ে যখন এই মধ্যে দিয়ে সরকারের মধ্যে যান এবং দীর্ঘ প্রায় 13 মাস পার করে দেন, তখন যে বাস্তবতাটা তৈরি হয় এবং এর মধ্যে এই যে সংবিধানের সংস্কার মৌলিকভাবে মানে সংস্কারই যে কনসেনসাস, সেটা কিন্তু সকলেই গ্রহণ করেছে যারা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এবং এই সংস্কারটা এখন কনসেনসাস হিসেবে আছে। কারণ এই বাস্তবতার মধ্যে আপনি অনেক দাবি তুলতে পারেন, এনসিপি দাবি তুলছে, জামাত ইসলামী দাবি তুলছে, আমরাও দাবি তুলছি, কিন্তু দাবি তোলার একটা জিনিস, কিন্তু পদ্ধতিগতভাবে সমাধানটা কিন্তু কনসেনসাস। সেই জায়গাটা থেকে আমরা আসতে পারছি। হ্যাঁ, সেটা যদি না আসি আমরা, তাহলে কিন্তু মানে আমরা একটা সংকটের জন্ম। কিন্তু জোনাসিক, আপনারা তো বারবার আলোচনা করছেন, আলোচনা করছি, আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এখানে যেতে হবে। কিন্তু যদি কেউ আলোচনা এবং কনসেনসাসের পদ্ধতিগত দিককে অস্বীকার করেন, তখন নির্বাচন কিংবা যে কোনো রাজনৈতিক উত্তরণকে তারা অনিশ্চয়তার মধ্যে ফেলবেন, এবং সেটা অ্যাফোর্ড আমরা করতে পারি কিনা সেটা অনেকটা রাজনৈতিক দলগুলোরই, যারাই করবেন তারাই বল। যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা এখন অ্যাপিল করছি যে অভ্যুত্থানের মানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা এই বিদ্যমান কাঠামোর মধ্যে, যেহেতু কাঠামো প্রথমে আপনি ভাঙেননি, কাঠামোর মধ্য দিয়ে অগ্রসর হতে চেয়েছেন, কাঠামোর মধ্য দিয়ে সবচেয়ে বেশি যতটা অর্জন করা যায়, সেই অর্জনের সম্ভাবনাটাকে যাতে আমরা কোনোভাবে নস্যাৎ না করি। ফলে সেই দিক থেকে আমাদেরকে বিচার সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা এবং তার যে সময়ে জায়গাগুলো ঠিক হয়েছে, সেইগুলোকে সম্পন্ন করতে হবে। এমনকি এই সংস্কার সম্পন্ন করতে এই নির্বাচনটা অপরিহার্য। ফলে কোনো বিকল্প এই মুহূর্তে সামনে নেই। যে বিকল্পের কথা বলা হচ্ছে সেটা অনিশ্চিত এবং সেটা অনেক বেশি জায়গা। ফলে রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা দাবি থাকবে, দাবি উঠছে, সেই দাবি তোলার মধ্যে আমি এমনিতে কোনো সমস্যা দেখি না। কিন্তু আমরা কনসেনসাসের জায়গায় পৌঁছাতে হবে, এবং যে নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে, সেইখানে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা একটা পদ্ধতির প্রশ্নে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, অর্থাৎ সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা কনসেনসাসে পৌঁছাই, এবং আমরা নির্বাচনের পরিবেশটা এমনভাবে করি যাতে করে কোনো রকম মানে যাকে ঘোলা পানিতে মাছ শিকারের যদি কোনো তৎপরতা থেকেও থাকে, সেটা যাতে সফল না হয়। এইটা পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব। আবারও বলি, সরকারের ভূমিকা আছে, সবারই ভূমিকা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং তাদের স্টেক কিন্তু সবচেয়ে বড়। এর কোনো রকম ব্যত্যয় ঘটলে রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে। এই যে আপনি নির্বাচনের পরিবেশের কথা বলছেন, এবং যত আসলে নির্বাচন ঘনিয়ে আসছে, বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে রাজনীতিতে আবার আমরা এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি দেখতে পেলাম, বিশেষ করে নূরের এই আহত হওয়ার ঘটনা থেকে শুরু করে। যেটি বলছিলেন আমাদেরকে জুনায়েদ সাকি, যে বৈষম্য বিরোধীদের কোর্টে বল ছিল একটা সময়, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়। এখন তাহলে বলটা কাদের কোর্টে? কারা তাহলে এই ধরনের উত্তপ্ত রাজনীতির পেছনে কলকাঠি নাড়ছে? প্রথমত আমাদের বলতে হবে যে এখন বলটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টে। একটা ঐক্যমত্য কমিশন হয়েছিল, তারা নানা বৈঠক করে নানা ধরনের আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, আজকেও তারা বলেছেন নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই, নির্বাচন হবেই। আমাদের ভোটার তালিকাও তৈরি হয়ে গেছে। ফলে এখন বল পুরোটাই তাদের কোর্টে, বল তাদের কোর্টে, এবং মাঠটাও তাদের নিয়ন্ত্রণে। এখন মাঠের খেলোয়াড়রা কি করবেন সেটা প্রশ্ন। খেলোয়াড়রা কি আস্থা পাচ্ছেন, নাকি মাঠের বাইরেও অন্য কোনো আয়োজন হচ্ছে কিনা? যেমন আপনি যে বললেন উত্তাপ, কেন উত্তাপের পেছনে তো আগুন লাগে। যেমন আগুন ছাড়া ধোঁয়া হয় না, যেখানে ধোঁয়া আছে ধরে নিতে হয় সেখানে কিছু আগুন আছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? ঘটনাগুলো কি অনিবার্য ছিল? ঘটনাগুলোকে আগে বোঝা যেত কিছু, যে এই ধরনের ঘটনা ঘটতে পারে? একটা কথা কিন্তু সবাই মনে করতো যে নির্বাচন বোধহয় হচ্ছে না, কেন এটা হতো? সরকার কিন্তু বারবার বলছেন নির্বাচন হবে, তাহলে মানুষ কেন এটা ভাবছেন, কিংবা একটা সংশয় কিংবা সন্দেহ কেন চারিদিকে ছড়িয়ে পড়ছে যে নির্বাচন কি আদৌ হবে? অন্তর্বর্তীকালীন সরকার কি এই সময় নির্বাচন দেবেন? এই পরিস্থিতি বারবার আসলে দেখতে হচ্ছে বাংলাদেশের মানুষ। কারণ হচ্ছে কি, সরকারের ঘোষণা এবং পারিপার্শ্বিক আয়োজন, এই দুটোর মধ্যে মানুষ একটা গ্যাপ দেখতে পায়।
কিন্তু রাজনীতিমান এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যে আন্দোলনের যে ঘটনাগুলো আমরা দেখলাম, সেখানে আসলে আজকেও আপনি দেখেছেন যে এনসিপি তারাও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে, জামায়াত ইসলামী তারাও তুলেছে, যদিও জাতীয় পার্টির তরফ থেকে বলা হয়েছে নিষিদ্ধের দাবি অযৌক্তিক, ভীত নয় জাতীয় পার্টি। মানে যে নতুন নতুন এক একটা ইস্যু সামনে আনা হচ্ছে, জাতীয় পার্টি যদি এবারে নির্বাচনে অংশগ্রহণ যদি করে বা যদি না করে, তাহলেও বা আসলে ভোটে খুব বড় কোনো ইম্প্যাক্ট পড়বে বলে কি মনে করেন? নানা ধরনের প্রশ্ন আছে, নানা ধরনের ইকুয়েশন আছে, নানা ধরনের সন্দেহ থাকতে পারে, এগুলো থাকতেই পারে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে 13 মাস পার হয়ে গেল না, তো 13 মাস পার হওয়ার পরে কোনো কোনো প্রশ্ন নতুন করে আসছে কেন, সেটা একটু সবাইকে ভাবিয়ে তুলতে পারে। আর সেই প্রশ্নের সমাধানের পথটা কি, একটা প্রশ্ন আসতেই পারে, সেই প্রশ্নটা সলভ হবে কীভাবে? গাইড জোরে, মব সৃষ্টি করে? এই যে কয়েকদিন, এই দুদিনের মধ্যে দুই ধরনের মব আমরা দেখলাম। একটা হলো যে রিপোর্টার্স ইউনিটিতে একটা আলোচনা সভায় একটা মব হতে দেখলাম, আর একটা দেখলাম জাতীয় পার্টি এনসিপির মধ্যে। দুই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই রকম ভূমিকা দেখলাম। যেটা রিপোর্টার্স ইউনিটিতে যারা হামলা করলেন তারা নয়, যারা হামলার শিকার হলেন তারা মামলার মধ্যে পড়ে গেল। আর ইয়েতে এনসিপির উপরে, অধিকার আন্দোলন নূরের উপরে সেখানে হামলা হলো, এবং হামলাটা এমন হলো যে একটা, নূর তো অপরিচিত কোনো ব্যক্তি না। আওয়ামী লীগ আমলের শেষের দিকে এতবার সে মার খেয়েছে, মার খেয়েই শুধু ডাকসির ভিপি নয়, অনেকে বলছে যে মারতে মারতেই ওকে নেতা বানিয়ে ফেলেছে। তাহলে এতবার মার খেয়ে খেয়ে যে নেতা পরিচিত হয়ে উঠেছে, তার গায়ে এইভাবে হাতটা তুললো কেন? কে তুললো? এর পিছনে কি উদ্দেশ্য ছিল? সেটি নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। আমি নিশ্চিত যে আপনি প্রশ্ন শুনেছেন যে এনসিপি নেতারা যখন গোপালগঞ্জে গেছেন বা তারা যখনই আসলে কোথাও কোনো কর্মসূচি করছেন, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু যখন এই যে নুরুল হক নূরের মতন যারা, তারা যখন কোনো ধরনের আন্দোলন করছেন বা রাজপথের কোনো দাবি জানাচ্ছেন, তখন তাদের নিরাপত্তা তাহলে কোথায় যায়? এনসিপির প্রতি সরকার একটা স্নেহের দৃষ্টি আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা নিয়ে হয়তো কারোর সঙ্গে কম্পেয়ার করতেও চাইবো না। ঠিক আছে, যার যার প্রাপ্য সে পাক, কিন্তু একটা তো প্রশ্ন তৈরি হয়ে যায় যে নূরের উপরে এই হামলাটা কেন? অনেক সময় হয় না যে যখন একটা সংঘর্ষ চলে, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বাহিনীর একটা ভূমিকা থাকে। সেই ভূমিকাটা কি? প্রথমত মানে সহিংসতাটাকে বন্ধ করা, কিংবা সংঘর্ষটাকে থামানো, অথবা বিবদমান দুই পক্ষকে দূরে সরিয়ে দেওয়া, এগুলো একটা থাকে। কিন্তু ঘটনাটা ঘটলো কিন্তু মানে একটা সংঘর্ষের পরিস্থিতি থেমে যাওয়ার পরে। এটাই প্রশ্ন তৈরি করছে যে কেন সংঘর্ষকে উস্কেও দেওয়া হয়েছে। এটাই প্রশ্ন যে এই সংঘর্ষের পেছনে কারণটা কি, এর ভবিষ্যতের টার্গেটটা কি, কারা ছিল, নূরের উপর এই ধরনের হামলাটা কারা করলো, এগুলো কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। ছেড়ে দেওয়া হবে না কাউকে, এটার অবশ্যই তদন্ত হবে এবং এটা অবশ্যই বিচার হবে। এই কথাগুলো কিন্তু আমরা বহুদিন ধরে শুনি, এবং এটা আমাদের আসলে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবারও তাই দেখলাম যে, এবং আমরা মনে করি যে নূরের উপরে হামলাটা নানা দিক থেকে মানুষকে ভাবিয়ে তুলেছে। সেই ভাবনাটা আসলে রাজনৈতিক দলগুলোকেও ভাবিয়ে তুলছে। মুহিদুজ্জামান মিল্লাত আজকে তারেক রহমান বলেছেন নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ শক্তি, এবং আজকে আসলে প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের যে বৈঠক হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে জামায়াতের নেতা বলেছেন একটা নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছি কিনা সেটি নিয়ে প্রশ্ন করেছেন তারা, এবং লন্ডনের নির্বাচনের তারিখ ঘোষণা এটি একটি নজিরবিহীন ঘটনা, সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তার মানে আসলে এই নীল নকশাটাও কি লন্ডন থেকেই হলো কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক দুই ভাই, একসঙ্গে আমরা আন্দোলন করেছি। এবং প্রথমে আমি নূরের উপর হামলার নিন্দা জানাই, আর সাকিব ভাইয়ের যে জানিয়েছেন যেভাবে, এবং নূর আসলেও আমার খুব কষ্ট লাগছে আর কি, কারণ নূর আমার সঙ্গেই রিমান্ডও ছিল এই 5ই আগস্টের আগে। আমরা প্রায় 9 দিন একসঙ্গে রিমান্ডে ছিলাম। তখনও তাকে প্রত্যেক দিন নিয়ে মারা হতো, প্রত্যেক দিন তাকে নিয়ে মারা হতো। তো এই ওর জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি। এবং তো প্রশ্ন একটা যে উপদেষ্টা আসিফ, যে সরকারের উপদেষ্টা, তিনি বলেছেন যে সরকার এর জন্য দায়ী, এর জন্য এই সরকার দায়ী। সরকার তো তিনিও আছেন, তিনিও দায়ী। তো মানে এই সরকারের যে একটা পরিপক্কতা, কাদেরকে নিয়ে সরকার চলছে,
ওর আসিফের ভাষ্যও কিন্তু এটা বোঝা যায়, সে নিজেকে নিজে প্রশ্ন করছে আর কি, মানে প্রশ্নবিদ্ধ করছে যে এটা সরকার দায়ী, সরকার সেও আছে। তো আপনার যে প্রশ্ন যে নির্বাচনের মধ্যে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে একটি অশুভ চক্র, গুপ্ত চক্র এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে, এটা বোঝা যায়। কারণ দেখেন এখনও যে দোসররা, আমি বারবার যখনই আপনার কাছে এসেছি বা টকশোতে আসি তখনই বলি যে যতক্ষণ পর্যন্ত আপনার এই আওয়ামী দোসরদের আপনি না ধরবেন বা তাদেরকে আপনার আইনের আওতায় না আনবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো ঘুরতে থাকবে। কিন্তু আপনার সেটা ছবিতে এই এক বছরেরও বেশি সময় পার হবার পরে সবার মনে পড়ছে সেটা না, আমাদের তো প্রথম থেকেই মনে পড়ছে। আমরা তো আর কেউ, আমরা এখানে তিনজন বসে আছি, আমাদের সরকারে কেউ নাই। কিন্তু তখন তাহলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কোনো পদক্ষেপ কেন আমরা কেন পদক্ষেপ নেব? আমরা বলেছি, আমরা তো এখনো বলে যাচ্ছি, পদক্ষেপ তো প্রথম থেকে নেওয়া উচিত ছিল। এতদিনে পদক্ষেপ নিয়ে 6 মাসে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। আপনি দেখেন ছবিতে যে ঘটনাটা ঘটলো, সেখানে মানে শত শত ছাত্র আহত হলো এবং ওইখানকার প্রভিসি বলছে যে আমাদেরকে মেরে ফেলছে, দা নিয়ে হেলমেট বাহিনী, এরা ছাত্রলীগের ছেলেপেলেরা জনগণের সঙ্গে একসঙ্গে মিশে আমাদেরকে মারছে, আমাদের কাছে আসেন। তারা প্রভিসি আর্জ করেছে যে ওখানে জিওসির কাছে ফোন করেছে, তারপরে আপনার প্রধান উপদেষ্টার অফিসে ফোন করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছি, তারপরে 2 ঘন্টার মধ্যেও ওখানে যেতে পারেনি কেউ। তার মানে হলো এই সরকার মানে একটা রাজনৈতিক সরকার থাকলে যেটা হয়, এই অরাজনৈতিক সরকার একটা ম্যানেজ করতে ব্যর্থ। এই জন্য যত দ্রুততম সময় সম্ভব নির্বাচনটা খুব দরকার। নির্বাচনটা যদি হয়ে যায়, নির্বাচনের দিকে যাচ্ছে কিনা না, সেটা তো করবে। লন্ডনে বসে যে এই নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। জামায়াত তো বলবেই, কারণ জামায়াত চেষ্টা করছে। এখন তো তারা চিন্তা করছে যে আমরা তো মানে এখন দ্বিতীয় বৃহত্তম দল, কারণ এনসিপি তৃতীয় বৃহত্তম দল এবং দলের সংখ্যা কতটুকু, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বাট আপনি মানে যদি ধরেন আর কি, বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি অ্যান্ড আদার্স, তো এগুলি মিলে ওরা চিন্তা করে যে আমরা তো দ্বিতীয় বৃহত্তম দল। যদি এইভাবে দেখেন কিছু কিছু জায়গায় এমনও শোনা যায়, আল্লাহ মাফ করুন আর কি, যে জামাতে ভোট দিলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আখেরাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এই ধরনের মানে প্রচারণাও চালাচ্ছে তারা আবার দিয়ে দিছে আপনার প্রত্যেকটা জায়গায়, কিন্তু তাদের মনোনীত প্রার্থীও দিয়ে দিছে, যে এই যে তারা যে 300 আসনের মনোনয়ন প্রার্থী দিয়ে দিয়েছে, তারা তো নির্বাচন করবেন। এবং আজকেও জনাব তাহের, তিনি আমার সঙ্গে এমপি ছিলেন ওই 2001-এ, তো আজকে তো উনি তো বিবৃতি দিলেন, তিনি বললেন কিন্তু যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা ঠিক আছে, কিন্তু কিছু ষড়যন্ত্র রয়েছে, শর্ত আছে, ষড়যন্ত্র রয়েছে, এগুলিকে মোকাবেলা করে আমরা একমত হয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন আমার কথা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরেও এখন যে মতানৈক্য দেখা দিচ্ছে, সেটা কিন্তু নির্বাচন হওয়ার পরেও ঐক্যের তো কোনো বিকল্প নেই, এটা আমরা জানি। ঐক্য কিন্তু তখনও করা যাবে। বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকেও বলেছেন যে আমরা নির্বাচিত হওয়ার পরে সবাই মিলে একসঙ্গে দেশকে পরিচালিত করব। এটা একটা ফর্মুলা বের করে নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি নানান রকম আসলে উত্তাপ ছড়িয়ে পড়ছে নানান ভাবে বিভিন্ন জায়গাগুলোতে। আমরা দেখতে ওই যে অশুভ শক্তি বা গুপ্ত শক্তি, সেটাকে দমন করতে হবে, কিন্তু সেটা আমরা পারছি কিনা। রাজিকুজ্জামান রতন, এই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে, আমরা দেখলাম আজকেও সারাদিন ধরে দুটো পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে নানানভাবে উত্তেজনা চলছে। এই সব কিছুর পেছনেও আসলে এই নির্বাচনকে বানচাল করারই এক ধরনের কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র আছে কিনা। সামনে ডাকসু নির্বাচন আছে, সেগুলো নিয়েও প্রশ্ন আসছে যে এই সরকার যদি এই নির্বাচনের আগে আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে না পারে, জাতীয় নির্বাচন কতখানি পারবে। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি প্রতিষ্ঠা রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
যে ব্রিটিশ প্রাথমিক রাজকাহন দেখছেন রাজিকুজ্জামান রতন, প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম। হঠাৎ করে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং আজকে যে বৈঠক, সেই বৈঠকের পরে জামাত এবং এনসিপি তাদের মধ্যেও এক ধরনের শঙ্কা দেখা গেছে। বিশেষ করে জামাত স্পষ্ট বলেছে সরকার কিভাবে নির্বাচন করবে সেটি নিয়ে তারা শঙ্কিত আছে। যেই একটা সময় বাস স্ট্যান্ড একটা দল দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে সেই দখলদারদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সেক্ষেত্রে আসলে বড় একটি জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে এ ধরনের অঘটন ঘটলে সেই ব্যবস্থা আদৌ এই সরকার নিতে পারবে কিনা? এটা তো ঠিক, প্রত্যেকটা ঘটনা আর একটা ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং মানুষ এই ঘটনাগুলো থেকে এক ধরনের দুর্ঘটনার আশঙ্কা করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এরকম হলো। ঘটনাটা আপাত দৃষ্টিতে ছোট মনে হচ্ছে। ছোট কি, একজন হলের ছাত্রী, মানে হোস্টেলের ছাত্রী, সরকারি নয় প্রাইভেট হোস্টেলের ছাত্রী, রাত্রে হলে ফিরেছে, দারোয়ান তাকে মারধর করেছে। আচ্ছা, দারোয়ান যে তাকে মারধর করলো, এই মারধর করার শক্তিটা কিংবা এই সংস্কৃতিটা কোথা থেকে পেল? এটা গত 1 বছর ধরে নারীদের প্রতি ক্রমাগত যে ধরনের এক ধরনের লিঞ্চিং অ্যাটিটিউড তৈরি হয়েছিল, রাস্তায় ঘাটে মেয়েদেরকে ট্রল করা, রাস্তায় ঘাটে মেয়েদেরকে বেরোলে তাদের উপর নানা ধরনের নিপীড়ন চালানো, মেয়েদের পোশাক নিয়ে, চলাফেরা নিয়ে কথা বলতে বলতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা হোস্টেলের দারোয়ানও সে মনে করে তার শাসন করার ওই ধরনের একটা সামাজিক একটা অধিকার তার আছে। এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা ছোট, কিন্তু এর সঙ্গে দুটো বিষয় যুক্ত আছে। একটা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনুভূতির বিষয়টা যুক্ত আছে, দ্বিতীয়ত সমাজে নারীর সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কীভাবে প্রমোট করা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে সেটাও আছে। এর সঙ্গে যুক্ত হয়ে গেল গ্রামবাসী। তাই গ্রামবাসীকে এর সঙ্গে যুক্ত করে ফেললো কীভাবে, কারা যুক্ত করলো, এগুলো একটু খতিয়ে দেখতে হবে। এটা গেল একটা দিক। কিন্তু এইরকম ঘটনা যখন ঘটে, তার মানে বুঝতে হবে যে সমাজের অভ্যন্তরে অস্থিরতার উপাদানগুলো আছে। যে কোনো একটা ছোট ঘটনাতে একটা স্পার্ক হতে পারে। এই ঘটনাটা প্রধান নয়, কি কারণে ঘটনাটা ঘটলো সেটা আমাদের সরকারের একটু খেয়াল করা দরকার। তাহলে গত 1 বছরের রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে এমন কিছু কি অসন্তোষ বা অশান্তি ঘনীভূত হচ্ছে যে কোনো একটা ছোট ঘটনায় তার বহিঃপ্রকাশ ঘটতে পারে? এটা হচ্ছে খুব বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশনটা আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে, যে খুব তড়িঘড়ি করে দেওয়া হলো। আচ্ছা, তড়িঘড়ি করে দেওয়ার পেছনে অনেকগুলো দুর্বলতাও আছে, আবার অনেকটা বিষয় আছে যে তাহলে কি মনে করেছিল যে এরকম অপ্রস্তুত অবস্থায় একটা নির্বাচন করিয়ে নেওয়াটা কারো জন্য লাভজনক? কিন্তু সেই বিষয়টা যখন আবার হচ্ছে না, তখন কিন্তু নানা ধরনের প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি। একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন জাতীয় নির্বাচনে কতখানি প্রভাব বিস্তার করে তা আমরা অতীতে খেয়াল করে দেখিনি, কিন্তু ডাকসু নির্বাচনটা কখনো কখনো মানুষের মনস্তত্ত্বের উপর প্রভাব ফেলে। এটা একটু বিবেচনা, মানুষ কিন্তু আলোচনা করছে। তার মানে আসলে একটা টেস্ট কেস করার কি চেষ্টা করছিল? আমি তার সঙ্গে জিনিসটা যুক্ত করি যে নির্বাচনের প্রতি মানুষের যে ভীষণ আগ্রহ আছে, এইটাই একটু খেয়াল করার মতো। নির্বাচনের প্রতি আগ্রহ আছে বলে ডাকসু নির্বাচন নিয়েও মানুষ ভাবছে, আর জাকসু নির্বাচন নিয়েও মানুষ ভাবছে, রাকসু নির্বাচন নিয়েও ভাবছে। তাহলে সেই মানুষ তাহলে কি জাতীয় নির্বাচন নিয়ে ভাববে না? তাহলে জাতীয় নির্বাচনটাকে ডিলে করার পলিসিটাও কিন্তু খুব ভালো হবে না, কারণ মানুষ ইতিমধ্যে নির্বাচন নিয়ে আলোচনায় নিজেদেরকে যুক্ত করে ফেলেছে। কিন্তু মুর্শিদুজ্জামান মিলাদ, আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে এই 3টা রাজনৈতিক দলের সাথে বৈঠকের পরে প্রেস উইং থেকে জানানো হয়েছে সরকারের যে নির্বাচন সঠিক সময় মতোই হবে, পিছিয়ে যাবার আসলে কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন যাতে সঠিক সময় হয় সেই জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটি আমরা দেখতে পাচ্ছি নাকি? আসলে এই যে জুলাই সনদের আইনি সাংবিধানিক ভিত্তি গণপরিষদ নির্বাচন বা বিভিন্ন দাবি দেওয়া সামনে উঠে আসছে, সেগুলো একটি বড় ফ্যাক্ট হয়ে যাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, সেটা পিছিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা চলছে অনেক আগে থেকেই, এবং বিশেষ করে এনসিপি তো আগে থেকেই বলছে যে গণপরিষদ নির্বাচন করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে আমাদের যতগুলো সনদের, এগুলি তো দেওয়া হবে অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা আসলে নির্বাচন বানচাল করা বা নির্বাচনটা প্রলম্বিত করা, এটার পিছনে তারা তো অনেকদিন আগে থেকে কাজ করছে। সেটার তো অলরেডি আজকে সিদ্ধান্ত হয়েছে, এবং এর আগেই সিদ্ধান্ত আমরা পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে যারা থাকবে না, আমার ধারণা আর কি, আমার তো নির্বাচন করে আমি অভ্যস্ত, যে এই কোনো দল যদি নির্বাচনে না আসে আস্তে আস্তে কিন্তু তারা বিলীন হয়ে যায়। তো এখন এমনিই নতুন একটা দল গঠন করেছে তারা, ছোট একটি দল,
তারা আস্তে আস্তে নির্বাচনে এসে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে থেকে জি, কিন্তু এখানেও তো একটা প্রশ্ন আছে মিল্লাত, যদি আসলে এই দাবিগুলো পূরণ না হয় এবং সেক্ষেত্রে যদি জামায়াত, এনসিপি এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে না আসে, বিএনপি কি তাহলে আবারও সেই একা একা নির্বাচন করবে? একে একে নির্বাচন করবো, অনেকগুলি দল রয়েছে বাংলাদেশে তো, তিনটি দল না, বাংলাদেশের দল তো অনেকগুলি। আমাদের সঙ্গে তো মানে ছিল 29টি দল তো একসঙ্গে আন্দোলন করেছে। তারপরে আপনার অনেকগুলি দল নিবন্ধন করার জন্য বসে আছে। তো দুটি দল না থাকলে খুব যে বেশি যায় আসবে তা নয়। আমি মনে করি নির্বাচন যদি জামাত না আসে, এনসিপি না আসে, তবুও একটা নির্বাচন হবে, কারণ জনগণ উৎসুক হয়ে আছে একটা নির্বাচন ভোটের জন্য। 17 বছরে ভোট দিতে পারেনি মানুষ, উৎসুক। এবং তরুণদের, আমি জানেন, আমি এই কিছুদিন আগে একটা কর্মী সভা করে আসলাম, তরুণদের যে উচ্ছ্বাস যে ভোট কবে হবে, এটা মানে একটা বিরল একটা ঘটনা আর কি। তারা ভোট দেওয়ার জন্য প্রায় 4 কোটি তরুণ, এখন প্রায় 3.5 কোটি 4 কোটির মতো তারা নতুন ভোটার, এবং এরা ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। দে উইল নেভার থিঙ্ক যে জামাত আসলো না, এনসিপি আসলো না, কেউ আসলো না, এই নতুন ভোটাররা সবাই বিএনপিকেই ভোট দিতে চায়, না তারা বিএনপিকে ভোট দিতে দিবে কিনা জানি না, আমাকে তারা ভোট দিতে চায়, তারা হয়তো তারা বেছে নেবে যে কয় দল নির্বাচন করবে সেই দলের মধ্যে যাদের ম্যানিফেস্টো ভালো, যেমন আমাদের 31 দফার মধ্যে আমাদের সমস্ত দেশকে ঢেলে সাজানোর জন্য যে একটা প্রক্রিয়া আমরা নিয়েছি, সেটা যদি তারা পছন্দ করে তারা ভোট দেবে। এখনকার যে তরুণরা অত্যন্ত মেধাবী এবং তারা সূক্ষ্ম চিন্তা করে কিন্তু কে দেশ পরিচালনা ভালো করতে পারবে তাকেই তারা ভোট দেবে। এরপরে আসলে রাজনৈতিক সমীকরণ যে কোনো সময় তো আমরা পাল্টে যেতেও দেখেছি। জোনায়েদ সাকি, এই যে জামায়াত কিংবা এনসিপির মতন স্টেক হোল্ডার তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন বানচাল করবার যে অদৃশ্য শক্তির কথা আমরা বারবার বলছি, সেক্ষেত্রে আসলে কোনো না কোনোভাবে তারাই জয়ী হয় কিনা? গণতান্ত্রিক ধারায় আবার সেই বাধাই পড়ছে কি? দেখুন, যে কথাটা আগেই বললাম, নির্বাচন হবে এবং নির্বাচন হওয়াটার যেটা আজকে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এই নির্বাচন হওয়ানোর ব্যাপারে তাদের সরকার সব রকম প্রস্তুতি গ্রহণ করছে। এইটা একদিকে যেমন এটা আমরা আমাদের বিশ্বাস রাখা দরকার, দুই হচ্ছে যে আস্থা রাখা দরকার, দুই হচ্ছে এটা খুব প্রয়োজনীয়। মানে আবারও বলছি, এর কোনো বিকল্পের জায়গাটাই মুহূর্তে নেই। মানে আমাদের সমস্যার জায়গাগুলো হচ্ছে আমরা যে ভূ রাজনৈতিক বাস্তবতায় আছি, আমাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিভাজনের মধ্যে আছি, এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে না পারলে আমরা অনেক সংকটের মুখে পড়ব। এখন দলীয় স্বার্থ বড় না জাতীয় স্বার্থ বড়, এটা প্রত্যেকটা দলকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার নির্বাচনের প্রস্তুতি হয়নি অথবা আমি জয়লাভ করার মতো অবস্থায় পৌঁছাইনি, কাজেই সেই রকম একটা জায়গাতে থেকে যদি আমরা জাতীয় স্বার্থের প্রশ্নটাকে দেখার চেষ্টা করি, তাহলে খুবই বিপজ্জনক বাস্তবতা তৈরি হতে পারে। দুর্ভাগ্যবশত এরকম অনেক কিছুই কাজ করে এবং আমরা আশা করব যে তারা এই পথ পরিহার করবেন এবং এই পথ পরিহার করবেন, কেননা সংকীর্ণ দলীয় স্বার্থ দেশকে কোথায় ফেলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এসছি। এখন তারপরেও রাজনৈতিক দলগুলো কি বাদানুবাদ করবে না? তারা পার্থক্য, অপরের সাথে আমার পার্থক্য এবং একটা বিবাদের জায়গা তৈরি হবে না? গণতান্ত্রিক ব্যবস্থা এটা হবে। এটা বলতে পারেন যে ভোট কিংবা জনগণকে আমার পক্ষে আনার যত বেশি মাইলেজ নেওয়া যায়, মানে আমি কতটা এগিয়ে গেলাম, কতদূর পর্যন্ত আমার পক্ষে মানুষকে টানতে পারলাম, তার জন্য পলিটিক্যাল একটা পজিশন নেওয়া, যেটা অন্যের সাথে পার্থক্যের জায়গা, বিরোধটা দেখানো, ফলে জনগণের কেউ এই পক্ষ নেবে, কেউ এই পক্ষ নেবে, এইটার জায়গাটা আছে। ফলে সংক্ষেপে কথাটা যদি বোঝা যায় যে এই সমস্ত জিনিসগুলো অনেকটাই মাইলেজ নেওয়ার তৎপরতা, কিন্তু ইলেকশনে শেষ পর্যন্ত সবাই আসবেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মাইলেজ নেওয়ার তৎপরতাকে আমি অ্যাজ সাচ নেগেটিভ দেখছি না, কিন্তু যদি ওটা ইলেকশনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা একটা ভয়ঙ্কর নেগেটিভ জায়গায় যাবে। সুতরাং সবাই যেন সেই জায়গাটাতে আমরা সতর্ক থাকি। এখন আমরা দেখছি সেটি সামলানোর মতন অবস্থায় কি সরকার আছে? খুবই আছে। মানে সরকার, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হতে হবে। আমরা পরিষ্কারভাবে দাবি করেছি যে 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি ঐকমত্য কমিশন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারে, এরপরে সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান কাজ হবে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের নিয়ে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা, যেখানে কোথাও যদি এখানে সংঘর্ষ কিংবা নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তাহলে সেইখানে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে
নিয়ে ওই হস্তক্ষেপ করা যায়, কারণ লেভেল প্লেয়িং ফিল্ডটা খুব জরুরি। এবং ধরুন বিএনপি যদি ন্যূনতম নিজের স্বার্থ বোঝে, তাহলে তো ধরেন যেমনটা অনেকে বলেই থাকেন যে বিএনপি বোধহয় সরকারি গঠন করে ফেললো। আচ্ছা, যদি তারা একটা পার্টি যদি মনে করে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই পার্টি যেটা জয়লাভ করতে যাচ্ছে তার নিজের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে তার নিজের ক্ষতি করার তো করার মানে জায়গা নেই। সেই আত্মোপলব্ধি না থাকলে বিএনপি নিজের সংকটের মধ্যে পড়বে। ফলে এইটা সকলের জন্যই প্রযোজ্য। আমরা এবং আমরা আবার বলি যে কথাটা আগের বারেও পরিষ্কার করে বলেছি, যে যদি আমাদের অস্থিতিশীলতার কারণে অন্য কোনো পরিণতি ঘটে, পলিটিক্যাল পার্টিগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আবার রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলার চেষ্টা করছেন, এখন আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটি জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি, এবং কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থসিদ্ধির জন্য নানাভাবে বাংলাদেশকে কম্প্যারিজনের প্রশ্নটা আপনার কাছে আসবো। আমার একটা বিরতির সময় হয়েছে। জিপি ইস্পাত নিতে রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। জোনায়েসাকে প্রশ্ন রেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এখন আসলে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর চাইতে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেন নাই। প্রতিদিন আসলে যান হাতে নিয়ে বের হচ্ছে এমন অভিযোগও তারা করছেন। তাহলে আসলে এই পরিস্থিতির মধ্যে নির্বাচনকে বানচাল করার যে চেষ্টা, যে অদৃশ্য শক্তি তারা জয়ী হবে, সেই সম্ভাবনা কতখানি? দেখুন, কে কোথা থেকে কোন বিষয়টা দেখেন সেইটা তো খুব গুরুত্বপূর্ণ। তার নিজস্ব পলিটিক্যাল অবস্থান আছে, ইত্যাদি আছে। আমরা যে গুম খুনের আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ছিলাম, মানে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিস্থিতির মধ্যে ছিলাম, আজকে বাংলাদেশের মানুষ ওই রকম একটি ত্রাসের রাজত্ব থেকে ভিন্ন একটা জায়গায় এসেছে। হ্যাঁ, আমরা অনেকগুলো মব আক্রমণ দেখছি, নারীর নিরাপত্তা থেকে শুরু করে আমাদের এখানে জাতি ধর্ম বর্ণর অন্যান্য মানুষেরা, সংখ্যায় কম মানুষেরা নিরাপত্তাহীনতার ভুগছেন, এমনকি মেজরিটি বলে যেটাকে বলা হয় সেখানেও আমরা বিভিন্ন ভিন্ন ধর্মীয় চর্চার মধ্যেও অনেক নিরাপত্তাহীনতা দেখেছি। এমনটা নয় যে এগুলো আগে ঘটেনি, ঘটার মাত্রাগত জায়গাও আমরা দেখছি। কিন্তু এগুলোর প্রতিবাদ আছে, এবং একটা চেষ্টা আছে এখানে সেটাকে থামানোর। কোনো ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করছি, এই যে সমালোচনাগুলো করার জায়গাটাও আছে। মোদ্দা কথা, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে যে রাজনৈতিক শক্তি নিয়ে একটা সাধারণত নির্বাচিত সরকার, দলীয় সরকার যেভাবে দেশটা পরিচালনা করে, সেই জায়গাটা তার অভাব আছে। এবং মাঝখানে একটা বড় সময় গেছে রাজনৈতিক একটা অনৈক্যের জায়গা, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, এই সব কিছু আরও সংকটের সৃষ্টি করেছে। এখন যখন একটা পথরেখা সুনির্দিষ্ট আছে, যদি সরকার আন্তরিক হয় এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, এবং রাজনৈতিক দলগুলো একটা ওই যে বললাম যে ন্যূনতম নিজেদের স্বার্থটাকে পরিষ্কারভাবে, জাতীয় স্বার্থটাকে বোঝে এবং জাতীয় স্বার্থের সাথে নিজেদের স্বার্থকে মিলিয়ে নিতে পারে, তাহলে এই পরিবেশ দ্রুত উন্নতি ঘটবে। এখন কেউ যদি কোনো পাতা ফাঁদে কিংবা ষড়যন্ত্রে পা দেয়, অথবা তার অংশ হয়ে ওঠে, অথবা এটাকে আসলে ক্ষতিগ্রস্ত করে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায়, তাহলে সেটা তো আসলে নিশ্চয়ই আমাদেরকে বিপদে ফেলবে। কিন্তু আমরা বিশ্বাস রাখি যে জনগণ এইটা বুঝতে পারছেন যে একটা গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন, এবং বিশেষভাবে এটা যেমন রাজনৈতিক কারণে প্রয়োজন, অর্থনীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিনিয়োগ স্থবির হয়ে আছে, এবং কিংবা সরকারের আসলে যে আন্তরিকতার কথা আপনি বলছেন, সেই আন্তরিকতা আমরা কতখানি দেখতে পাচ্ছি? শুধু সরকারের আন্তরিকতা থাকলেই কি আসলে হবে, নাকি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতার প্রয়োজন ছিল? রাজিকুজ্জামান রতন, এই যে পাল্টাপাল্টি অভিযোগ আজকে পর্যন্ত আমরা দেখলাম, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি বলেছে একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, এনসিপি কিংবা জামায়াত ইসলামী তারা বলছে জুলাই সনদের আইনি ভিত্তিতে দু একটি দল বাধা দিচ্ছে, এনসিপি আবার এটিও বলেছে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। এই পাল্টাপাল্টি অভিযোগের জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো তো আসলে কোনো একটা জায়গায় এক হতে পারছে না। এইটাই একটু বড় প্রশ্ন যে আমরা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত কিভাবে তৈরি করতে পারি। ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো একটা বৈঠকের মধ্য দিয়ে কি ঐক্যমত তৈরি করতে পারে, নাকি যে প্রশ্নগুলোতে একমত হওয়া সম্ভব সেই প্রশ্নগুলো সামনে নিয়ে এসে আলোচনা করা যেতে পারে? আমরা ঐক্যমত্য কমিশন যে কাজটা করেছে আমরা মনে করি তাতে ভিন্ন মত বৃদ্ধির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। উচিত ছিল যে কয়েকটা বিষয়কে সামনে নিয়ে আসা, যেটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই, কি কাজ করলে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে আমরা কীভাবে গ্রহণ করতে পারি, এরকম করে যদি একদম সিলেক্টেড কয়েকটা বিষয় নিয়ে বলা হতো, ঠিক আছে নির্বাচন হোক, নির্বাচিত যে দল আসবে তারাই, যেহেতু সংবিধান সংশোধন বলি বা নতুন আইন প্রণয়ন বলি, আইন প্রণীত হবে তো পার্লামেন্টে, একটা পার্লামেন্ট হয়ে যাক, সেই পার্লামেন্টে যারা আসবেন তারা এটা করবেন। কিন্তু যদি পার্লামেন্টের বাইরে কোনো আইন করতে হয়, কোনো বিধিবিধান করতে হয়, তাহলে কি করতে হবে?
তাহলে হয় এটা অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে, করে এবার এটা পার্লামেন্টে অ্যাডাপ্ট করে নিতে হবে, অথবা গায়ের জোরে করে দিতে হবে। তা গায়ের জোর করে দিলে সেটা পরে কেউ যদি গায়ের জোর দিয়ে সেটাকে আবার পাল্টে দেয় তাহলে কি দাঁড়াবে? এই বিষয়গুলো তো আমাদের বিবেচনা করা দরকার ছিল। আর 2-3টা বিষয় আমাদের খুবই পার্টিনেন্ট কোশ্চেন হিসেবে সামনে এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা যত দীর্ঘ হচ্ছে, মানুষের চাওয়া পাওয়াগুলো যত অপূর্ণ থাকছে, তত মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভও তৈরি হচ্ছে। যেমন গত কয়েকদিন ধরে দেখুন, প্রাইমারি স্কুলের শিক্ষকরা ঢাকায় এসে বসে থাকছেন যে তাদের দাবিগুলো পূরণ হোক। আন্দোলনও বাড়ছে। আউটসোর্সিংয়ের যারা তারা আন্দোলন করছে এবং এখনও তারা রাস্তায় বসে আছে যে তাদের দাবিটা সরকার মানুক। তো এই যে মানুষ চাইছে, তা এই সরকার তখন বলবে কি যে আমাদের তো আসলে এটা করার ম্যান্ডেট নাই। তখন প্রশ্নটা উঠবে, আচ্ছা আপনার তো এই দাবি মানার ম্যান্ডেট নাই, তাহলে চট্টগ্রাম বন্দরটাকে বিদেশি কোম্পানিকে দেওয়ার ম্যান্ডেট কি আপনার আছে? করিডোর দেওয়ার ম্যান্ডেট কি আপনার আছে? প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি যে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর এই সরকার দিতে পারবে না, কিন্তু প্রশ্নগুলো কমাতে পারবে এবং এমন একটা পরিবেশ তৈরি করতে পারবে যাতে প্রশ্নগুলো উত্থাপিত হবে, তার উত্তর খুঁজে পাবে এবং জবাবদিহির মতন একটা সরকার যে আসবে। প্রশ্নগুলো কমানোর কথা আপনি বলছেন, মুর্শিদুজ্জামান মিলাদ, ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে আসলে একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত নিয়ে আমরা দেখতে পেলাম নানান রকমের উত্তেজনা সৃষ্টি হয়েছে, রাজনীতিতে উত্তপ্ত অবস্থা। এই সময়টাতে আসলে এই রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করাটা সবচাইতে জরুরি ছিল বলে কি আপনি আদৌ মনে করেন, নাকি এটিকে কেন্দ্র করে আসলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করারও এক ধরনের অপপ্রয়াস হচ্ছে? না, এটাকে কেন্দ্র করে একটা অপরাজনীতি বা অপপ্রয়াস একটা আছে। আমার মনে হয় যে জাতীয় পার্টির কথা বলছেন, তো তাকে নিষিদ্ধ করার জন্য আজকে এনসিপিও বলেছে আর কি। এর আগে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। আমি নিষিদ্ধ করার পক্ষে কিন্তু আমি অ্যাকচুয়ালি নই আর কি। এটা জনগণ সিদ্ধান্ত নেওয়া উচিত, জনগণকে আপনার সুযোগ দেওয়া উচিত তাদের বিচারে কাকে নিষিদ্ধ হবে, কে না হবে, কাকে রাখবে না রাখবে, এটা কিন্তু ভোটের মাধ্যমেই হয়। তো সেটা হলে ভালো হতো। আমি জানি না মানে এটা নিষিদ্ধ করবে কিনা। এই সরকার তো অনির্বাচিত সরকার হলেও অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের ব্যাপারেও। তো দেখেন আসলে মানে দেশের অবস্থা তো এমন অবস্থা হয়েছে যে দারিদ্র্য সীমা এখন 26% নিচে। আপনি তো জানেন বোধহয় পরিসংখ্যান আর কি। ব্যবসায়ীদের অবস্থা এত খারাপ, এত ক্ষোভ, মানে এগুলি মিট আপ করতে গেলে আপনার সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে আসতে হবে। কিন্তু এই যে জাতীয় পার্টিকে ঘিরে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনাদের কি মনে হয় আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টির হাত ধরে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? সেই সক্ষমতা তাদেরই বা কি আছে? এগুলি নাই, আমার কাছে তা মনে হয় না। এগুলি কথার ঝুড়ি ফুল, মানে রাজনৈতিক বুলি এগুলো হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের ফিরে আসা কারো হাত ধরে ফিরে আসবে এরকম সম্ভাবনা অন্ততপক্ষে আমি 10 বছর 15 বছর দেখি না। তো আমাদের হওয়া উচিত এরকম যে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আমরা মানে ঐক্যমত কমিশনও গিয়েও কথা বলছি, এবং যে রাজনৈতিক দলগুলি আসলে দেশের ভালো চাই, মঙ্গল চাই, যেটা সাকিব ভাই বললেন যে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, মানে দলের স্বার্থে নয়, আমাদের দেশকে আগাতে হবে, এটা এরকম মনোভাবটা যদি এরকম থাকে, দেশ আগাতে হবে, বাঁচাতে হবে জাতি আপনার, তাহলেই তো জীবন্ত হবে আমাদের জীবন, এবং মানবিক উন্নয়নের দরকার আমাদের। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন জোনায়েসাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।